Okay, welcome again in the part 2, second part of chapter 3, consumer behavior. আমরা পার্ট 1 এ আলোচনা করেছিলাম যে কনজিউমার মোটিভেশনের যে ডিনামিক্স গুলো সেগুলো আমরা বলেছি যে কনজিউমার আসলে মোটিভেটেড হয় তাদের মূল যে বিষয়টা সেটাই হচ্ছে নিড, আনফুলফিলড নিডস, ওয়ান্টস এন্ড ডিজায়ার্স, এগুলোই মানুষকে মোটিভেটেড করে। এর বাইরেও মোটিভেশনাল আরো ছোট ছোট বিষয় থাকতে পারে, বাট মূলত মানুষের ভেতর থেকে যে নিডটা সেটাই মানুষকে চালিত করে। এরপরে আমরা নিডের কিছু আলোচনা করছিলাম, যেমন নিডকে আমরা দুভাবে সংজ্ঞায়িত করতে পারি, একটা হলো ফিজিওলজিক্যাল নিড আর একটা সাইকোলজিক্যাল নিড, অর্থাৎ দুটো ক্লাসিফিকেশন চিন্তা করতে পারি। আর গোলস এটাও হচ্ছে দুই ধরনের হতে পারে, জেনেরিক গোলস, প্রোডাক্ট স্পেসিফিক গোলস। উদাহরণ দিয়েছিলাম যে আমি খাবার কিনতে হবে, এটা হলো জেনেরিক গোলস। প্রোডাক্ট স্পেসিফিক গোলস হচ্ছে আমি পরোটা কিনবো বা পরোটা বানাবো। তো আমার পোশাক দরকার, জেনেরিক গোলস। আর আমার একটা শার্ট দরকার অথবা একটা ফ্রক দরকার, এটা হচ্ছে প্রোডাক্ট স্পেসিফিক গোলস। এরপরে আমরা দেখি নিড অ্যারাউজাল, মানুষের মধ্যে নিড জেগে ওঠে সেটা। আচ্ছা, আমরা অন্য মানে এর পরেরটাতে যাচ্ছি। এটা হচ্ছে সিলেক্টিং গোলস। সিলেক্টিং গোলস অর্থাৎ কনজিউমার্স সেট পারচেজ রিলেটেড গোলস দ্যাট স্যাটিসফাই মোর দ্যান ওয়ান নিড। কখনো কখনো মানুষ একটা গোল এর মাধ্যমে একাধিক নিড ফুলফিল করার চেষ্টা করে। উই বাই ক্লথিং ফর প্রোটেকশন অ্যান্ড ফর এ সার্টেন ডিগ্রি অফ মডেস্টি। অর্থাৎ কাপড় আমাকে যেমন আবৃত করবে, ঠিক তেমনি কাপড় আমার সৌন্দর্য বর্ধন করবে, আমার রুচিশীলতা প্রকাশ করবে। In addition, our clothing fulfills a wide range of personal and social needs, such as acceptance by others. আমরা জামাটা পরার পরেই, নতুন জামার পরেই, পরার পরেই অপেক্ষায় থাকি আমার ফ্রেন্ডসরা, কাছের মানুষেরা কি বলবে, কেমন লাগছে। তো জামা পরার পরেই যদি কেউ একজন মন্তব্য করে দেখি মনে হয় যেন পর্দার কাপড় নাকি বিছানার চাদর গায়ে দিছে, তো তখন তো মনটা আসলে খারাপই হয়ে যায়। তো পরের বার জামা কিনতে গিয়ে কিন্তু আমরা চিন্তা করি যে এটা পরলে মানুষ কি বলবে, তো বিছানার চাদরের মতো লাগে। তো আবার কেউ যদি জামাটা পরার পরে বলবে যে দারুণ তো, কোত্থেকে বানাইছো, অথবা কত দিয়ে কিনেছো, 2000 টাকা তো নিছেই, বাট আপনি কিনেছেন 700 টাকা দিয়ে। তো সে যে 2000 বললো আর আপনি যে 700 দিয়ে কিনলেন, আপনার যে একটা তৃপ্তি, এই তৃপ্তিটার অনেক দাম আছে। তো মানুষ অনেক সময় এটাও যখন কিনতে যায় শুধুমাত্র নিজেকে আবৃত করার জন্যই কেনে না, এই যে পারিপার্শ্বিক বিষয়গুলো সেগুলোকেও সে মাথায় রাখে। তো এই দৃষ্টিকোণ থেকে আমরা বলছি যে গোলস দু ধরনের হতে পারে, একটা হচ্ছে অ্যাপ্রোচ অবজেক্টস আর একটা অ্যাভয়েডেন্স অবজেক্ট। অ্যাপ্রোচ অবজেক্টস হচ্ছে কোনো কিছু পাওয়ার জন্য, অ্যাপ্রোচ শব্দের অর্থ কাছাকাছি যাওয়া। আর অ্যাভয়েডেন্স অবজেক্ট হচ্ছে কোনো কিছু থেকে বাঁচার জন্য। ওই যে বললাম, মানুষ ভালো সুন্দর বলবে, রুচিশীল বলবে, সেটা আপনার একটা উদ্দেশ্য। আপনার শরীর আবৃত হবে, সেটা একটা উদ্দেশ্য। আবার মানুষ বলবে না যে এটা একটা বিছানার চাদর হয়েছে, সেটা থেকে বাঁচার জন্য আপনি একটা নির্দিষ্ট ডিজাইন বা নির্দিষ্ট মানের কাপড় চিন্তা করেন। ঠিক তেমনি আমরা অন্যভাবে চিন্তা করতে পারি যে আপনি যখন সুগন্ধি কেনেন, ফ্রাগ্রান্স, তখন এটা হচ্ছে মানুষের অ্যাপ্রোচ অবজেক্ট, নিজেকে আরো আহ মানে রুচিশীল করার জন্য। আর যখন অ্যারোসল কেনে, এটা হচ্ছে অ্যাভয়েডেন্স অবজেক্ট, মশার হাত থেকে বাঁচার জন্য, মশার উৎপাত থেকে বাঁচার জন্য। তো কাস্টমারের গোল, আপনি যখন কোনো কাস্টমার হ্যান্ডেল করবেন তখন আপনার মাথায় রাখা উচিত যে কাস্টমার আসলে এই যে জিনিসটা কিনতে এসছে বা যে জিনিসটা সন্ধান করে, এর পেছনে তার অ্যাপ্রোচ অবজেক্ট কাজ করছে নাকি অ্যাভয়েডেন্স অবজেক্ট কাজ করছে। আপনি অ্যারোসল বিক্রি করার সময় যদি মনে করেন যে সে আসলে কিছু পাওয়ার জন্য এসছে, তাহলে আপনার আহ কথা বলবেন যে হ্যাঁ ভাই, খুব দারুণ একটা অ্যারোসল, ঘ্রাণটা খুব সুন্দর। এটা বললে কি মানুষ অ্যারোসল কিনতে উদ্বুদ্ধ হবে? না স্যার। অ্যারোসল কিনলে বলতে হবে যে এটা কিনলে আপনার কিন্তু মানে মশার যে উৎপাত, এখান থেকে খুব চমৎকার ভাবে বাঁচবেন, নিশ্চিন্ত জীবনযাপন করতে পারবেন। তো সুতরাং যখন অ্যাভয়েডেন্স অবজেক্টে আসে মানুষ, তখন তার সামনে আপনার কথাটা সেভাবে বলতে হবে। আবার সেই একই ব্যক্তি যখন
আপনার কোনো কিছু পাওয়ার জন্য আসে, তখন তার সামনে আপনার কথা বলার স্টাইলটা, আপনার বিজ্ঞাপনের স্টাইলটা ভিন্ন হবে। সো এট ফার্স্ট ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য অ্যাপ্রোচ the object of the customers, objective of the customers. Either he is uh, going to fulfill or searching for an approach object or avoidance object. জি, আমরা নেক্সট আলোচনা করতে যাচ্ছি নিডস এন্ড গোলস আর ইন্টারডিপেন্ডেন্ট। মানে প্রয়োজন আর প্রয়োজন পূরণের জন্য যে লক্ষ্য, এই দুটো আসলে একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে সম্পর্কিত। আমরা এই সম্পর্কিত 4টা পয়েন্ট আলোচনা করব। নম্বর 1 হচ্ছে নিডস আর নেভার ফুললি স্যাটিসফাইড। নিডস, মানুষের প্রয়োজন কখনো পূর্ণ হয় না। নিউ নিডস ইমার্জ অ্যাজ ওল্ড ওয়ান্স আর স্যাটিসফাইড। যখন একটা পূরণ হয় তখন নতুন আরেকটা হাজির হয়, তাই না? নাম্বার 3 হচ্ছে সাকসেস এন্ড ফেলিওর ইনফ্লুয়েন্স গোলস। মানুষের কোনো একটা কিছুর পাওয়া তাকে একভাবে চালিত করে, আর কোনো কিছু হারানো অর্থাৎ না পাওয়ার চেষ্টা করেও সে যখন পেল না, তখন সে তার চিন্তাটা বা তার লক্ষ্যটা অন্যদিকে স্থির করে। তো সফল হলে একরকম, ব্যর্থ হলে আরেক রকম। আমি যেমন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়ে অপেক্ষা করছি রেজাল্ট কবে দিবে। সাধারণত 2-3 দিনের মধ্যে দেয়, আমারটা দিতে প্রায় 5 দিনের 7 দিন লেগেছিল। তো আমি মানে আহ, বিছানা বালিশ সব গাঁটটি বস্তা গোল করে বসে আছি। যদি চান্স না পাই সোজা চলে যাব কুষ্টিয়া, আর যদি চান্স পাই তাহলে তো ঢাকায় থেকে যাব, নতুন জীবন শুরু করব। তো সফল হলে আমার একরকম একদিকে আমি চিন্তা করব, আর ব্যর্থ হলে আমি আরেক দিকে চিন্তা করব। এটাই হচ্ছে সাকসেস এন্ড ফেলিওর ইনফ্লুয়েন্স গোলস। নম্বর 4 হচ্ছে ফ্রাস্ট্রেশন এন্ড ডিফেন্স মেকানিজমস। ফ্রাস্ট্রেশন এন্ড ডিফেন্স মেকানিজমস অর্থাৎ ফ্রাস্ট্রেশন হচ্ছে হতাশা, আর ডিফেন্স মেকানিজম আত্মরক্ষা বা প্রতিরক্ষা। যখন মানুষ কোনো একটা কিছুতে ব্যর্থ হয়, তখন সে আহ, এখান থেকে তার মধ্যে যে ফ্রাস্ট্রেশন তৈরি হয়, সেই ফ্রাস্ট্রেশনের কারণে সে একটা কাজ করে, ফ্রাস্ট্রেশনটাকে থামানোর জন্য একটা কাজ করে, কখনো সে ডিফেন্স মেকানিজম হাজির করে। ডিফেন্স মেকানিজম হচ্ছে যে কি কারণে সে ব্যর্থ হয়েছে, সে অন্য একটা কারণ দাঁড় করায়, যে তার কারণে ব্যর্থ হয় না, সে পরিবেশের কারণে হয়েছে, আমার বাবা নাই এজন্য আমি সুযোগ পাই নাই, সে কারণে আমি তো হবই, ওর তো সব আছে, ও তো পারবেই। অথবা আমাদের তো টাকা নাই, অথবা আমার তো এই যে মানে স্কুলটা ভালো ছিল না, কলেজটা ভালো ছিল না, এরকম একটা কিছু সে দাঁড় করায়। অথবা এদিন আমার মাথা ব্যথা ছিল, সে কারণে আমি পারি নাই। এভাবে সে একটা ডিফেন্স মেকানিজম দাঁড় করায়। সেরকম অনেকগুলো ডিফেন্স মেকানিজম আছে, আমরা আলোচনা করব। তো এই 4টা পয়েন্ট, নিডস আর নেভার ফুললি স্যাটিসফাইড, মানুষের প্রয়োজন পূর্ণ হয় না, আর নিউ নিডস ইমার্জ, একটা পূরণ হলে আরেকটা জেগে ওঠে। 3 নম্বর হচ্ছে সাকসেস এন্ড ফেলিওর ইনফ্লুয়েন্স গোলস, সফলতা ব্যর্থতা মানুষের লক্ষ্যকে প্রভাবিত করে। এবং লাস্ট হচ্ছে ফ্রাস্ট্রেশন এন্ড ডিফেন্স মেকানিজম, সফল হলে একরকম, ব্যর্থ হলে সে ব্যর্থতা কখনো সে নিজের উপরে, কখনো সে অন্য কিছুর উপরে আহ সেটা চাপায়। 4টা পয়েন্টের কোনো বিষয়ে কারো জিজ্ঞাসা আছে কি? এনি কোয়েশ্চেন? এনি কোয়েশ্চেন? লাস্ট যে পয়েন্টটা সেটা আমরা দেখি এখন, ফ্রাস্ট্রেশন এন্ড ডিফেন্স মেকানিজম। ফ্রাস্ট্রেশন হচ্ছে দ্য ফিলিং দ্যাট রেজাল্টস ফ্রম ফেলিওর টু অ্যাচিভ এ গোল। কোন একটি লক্ষ্য অর্জনে ব্যর্থ হলে যে অনুভূতি তৈরি হয়, সেটার নামই হচ্ছে ফ্রাস্ট্রেশন। এন্ড ডিফেন্স মেকানিজম আর কগনিটিভ এন্ড বিহেভিয়ারাল ওয়েজ। এটা এমন একটা মনস্তাত্ত্বিক, চিন্তাগত এবং আচরণগত পন্থা টু হ্যান্ডেল ফ্রাস্ট্রেশন, ফ্রাস্ট্রেশনকে হ্যান্ডেল করার জন্য। At one time or another, everyone has experienced the frustration that comes from the inability to attain a goal. আমাদের জীবনে ফ্রাস্ট্রেশনে ভুগি না এমন সম্ভবত কেউ নেই। তো আমরা তখন কি করি? The barrier that prevents attainment of goal may be personal or an obstacle in the physical or social environment. তো কেন আমি অর্জন করতে পারিনি, এর পেছনে হয় আমার ব্যক্তিগত কোনো দুর্বলতা, অক্ষমতা, ব্যর্থতা দায়ী, অথবা অবস্টেকেল ইন দ্য ফিজিক্যাল আর সোশ্যাল এনভায়রনমেন্ট, সামাজিক কিংবা
ফিজিক্যাল কোনো এনভায়রনমেন্টের ফলাফল। ফিজিক্যাল এনভায়রনমেন্ট হচ্ছে মাঝখানে গর্ত ছিল, সেজন্য আমি যেতে পারিনি, পানি ছিল সে কারণে পার হতে পারিনি। আর সোশ্যাল এনভায়রনমেন্ট হচ্ছে সামাজিক প্রতিবন্ধকতা থাকতে পারে। আচ্ছা, তো এক্ষেত্রে আমরা কি কি ধরনের ডিফেন্স মেকানিজম অবলম্বন করি? যেমন দেখেন এখানে বলা হচ্ছে পিপল কপ উইথ ফ্রাস্ট্রেশনস ডিফারেন্টলি। এক একজন এক এক ভাবে তার হতাশা মোকাবেলা করে। তো যেমন দেখেন, ফর এক্সাম্পল, টু ইয়াং উইমেন ইয়ার্ন ফর ইউরোপিয়ান ভ্যাকেশন। তারা ইউরোপে তো মাসে সাধারণত 3 মাস বা 2 মাস বোধহয় ভ্যাকেশন চলে। ওই সময়টা ঘুরে বেড়ানোর চিন্তা থাকে, এক একজনের এক এক চিন্তা থাকে, স্টুডেন্টদের বিশেষ করে। তো তারা খুব আগ্রহী ছিল যে ভ্যাকেশনটা এনজয় করবে, দ্যাট দে ক্যানট অ্যাফোর্ড। কিন্তু তারা আসলে সেটা অ্যাফোর্ড করার জন্য মতো অবস্থা তাদের ছিল না। দি কপিং ওমেন মে সিলেক্ট এ লেস এক্সপেন্সিভ ভ্যাকেশন ট্রিপ টু ডিজ ডিজনিল্যান্ড অর এ ন্যাশনাল পার্ক। এদের মধ্যে একজন কি করলো, কম টাকা এক জায়গায় ট্যুরে গেল। দি আদার ওমেন হু ক্যানট রেডিলি কপ উইথ দ্য ফ্রাস্ট্রেশন, আরেকজন যে যে কোনোভাবে নিজেকে মানিয়ে নিতে পারছে না যে আজ টাকা নেই বলে আমি এরকম একটা ভ্যাকেশন মিস করব, এই কপাল নিয়ে আমি জন্মেছিলাম। তো তার অবস্থা কি? মে রিয়াক্ট উইথ অ্যাঙ্গার টুয়ার্ড হার বস ফর নট পেইং হার এনাফ মানি। সে মহাবিরক্ত যে এত কম বেতন দেয় আমার অফিসে, এই বেতন দিয়ে একটা ভ্যাকেশনটাও ঠিক মতো উদযাপন করা যায় না। তো দুজন দুভাবে এটা ফ্রাস্ট্রেশনটা মোকাবেলা করলেন। সেজন্য আমরা বলছি যে ফ্রাস্ট্রেশন মোকাবেলার পন্থাগুলোর মধ্যে রয়েছে অ্যাগ্রেশন, রেশনালাইজেশন, তারপরে রিগ্রেশন, উইথড্রল, প্রজেকশন, ডে ড্রিমিং, তারপরে আইডেন্টিফিকেশন, আর লাস্ট হচ্ছে রিপ্রেশন। এইগুলো হচ্ছে মানুষ ফ্রাস্ট্রেশন থেকে আহ রক্ষার্থে এগুলোকে ডিফেন্স মেকানিজম হিসেবে হিসেবে ইউজ করে। এগুলো আমাদের এখানে লিস্ট আকারে দেওয়া আছে। অ্যাগ্রেশন মানে বুঝতেই পারছেন, আগ্রাসী হয়, সে আচ্ছা মতো বাচ্চা কাচ্চা পিটিয়ে তারপর নিজেকে মানে শান্ত করে। এটা একটা দারুণ অস্ত্র, তাই না? অথবা বসের কাছে নিজের ব্যর্থতা প্রমাণিত হওয়ার পর এসে নিজের অধীনস্থ যারা আছে কর্মচারী এদেরকে আচ্ছা মতো বকাঝকা করে, দু একজনকে চাকরিচ্যুত করে। আহ, এটা হতে পারে অ্যাগ্রেশন। রেশনালাইজেশন মানে যুক্তি দিয়ে বুঝিয়ে দেওয়া, যে প্লাউজিবল রিজনস ফর বিং আনএবল টু অ্যাটেইন দেয়ার গোলস। আসলে কিভাবে সম্ভব, এতগুলো মানুষের মধ্যে আমি এটা পারবো, এটা সম্ভব। অথবা সে বলে যে মামু খালুর জোর ছাড়া তো আজকাল কিছুই হয় না, তো আমার নাই সেজন্য আমি পাইনি। এভাবে সে একটা যুক্তি দাঁড় করায়, এটা হচ্ছে রেশনালাইজেশন। তারপরে মনে করেন আইএলটিএস পরীক্ষা দিলেও পেলো পেলো 5.5, তো 16-17 হাজার টাকা খরচ করে 5.5 আসলে প্র্যাকটিস করতে পারিনি। আমি তো আর অত খারাপ ছাত্র না, স্টুডেন্ট হিসেবে আমি ভালোই, বাট প্র্যাকটিস ঠিক মতো করিনি, মনোযোগ দেইনি, সে কারণে হয় নাই। রিগ্রেশন, রিগ্রেশন মানে হচ্ছে একটার সাথে আরেকটা সম্পর্ক খুঁজে বের করা যায়, কজ এন্ড ইফেক্ট, এই কারণে এই হয়েছে, এটাকে বলা হয় রিগ্রেশন। যেমন বৃষ্টির কারণে আপনার আবহাওয়া ঠান্ডা হয়েছে, এটাকে রিগ্রেশন অ্যানালাইসিস বলে। কি কারণে, কিসের কারণে কি হয়েছে সেটা। তো a shopper attending a bargain sale, for example, may fight over merchandise and even reap a garment that another shopper will not relinquish rather than allow the other person to have it. এটা একটা দোকান মানে বিক্রেতার একটা এক্সাম্পল দেওয়া হয়েছে আর কি। তো এখানে মূলত কারণ দাঁড় করানো আর কি, যে এই কারণে আমি এই জিনিসটা অর্জন করতে পারিনি, সেটা হচ্ছে রিগ্রেশন। উইথড্রল হচ্ছে নিজেকে প্রত্যাহার করে নেওয়া, যে না আমি করলাম না, ঠিক আছে, এই রেস বিসিএস দিলাম না, আমার দ্বারা বিসিএস হবে না, অন্য কাজ অন্য চিন্তা করি, ব্যবসা করব। অথবা এইচএসসি 3 বার দিলাম কিন্তু পাস তো করতে পারলাম না, ঠিক আছে আমি বিদেশ চলে যাই, নিজেকে সরিয়ে নিলাম সেখান থেকে, এটা হচ্ছে উইথড্রল। প্রজেকশন, প্রজেকশন হচ্ছে প্রজেক্টিং ব্লেম ফর হিজ অর হার ওন ফেলিউরস এন্ড ইনএবিলিটিস অন আদার অবজেক্টস অর পার্সনস, অন্যের উপরে দোষ চাপানো আর কি।
যে আসলে সমস্যা তো ওই জায়গায়, আমার তো কোনো অসুবিধা ছিল না, কিন্তু মানে এই পাশের বাসা থেকে যেভাবে প্রতিদিন সাউন্ড আসে, তাতে তো আমার ঘুমই হয় না। তো সেই ঘুম না হওয়ার কারণে আমি পড়তে পারিনি। আমার মামাতো বোন ভর্তি হয়েছিল বিয়েতে, সরি মামাতো ভাই, তারপরে মানিকনগরে ছিল। তো শেষ পর্যন্ত সে বোধহয় 2-3 সেমিস্টার কন্টিনিউ করে আর শেষ করতে পারেনি, চলে গেছে। তো এতে তার কোনো দুর্বলতা নাই, তার কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে সে যে বাসায় ছিল ওই বাসায় থাকার পরিবেশ ছিল না, আর প্রচন্ড মশা ছিল। যে মশার কারণে সে আসলে রাতে ভালো ঘুমাতে পারতো না, এই জন্য সকালে সে ক্লাসে অ্যাটেন্ড করতে পারতো না। এইসব মিলে সে আসলে বিবিএটা করতে পারে নাই। দোষটা আসলে মশার, দোষটা আসলে ওই বাসার পরিবেশের। এটা হচ্ছে প্রজেকশন। ডে ড্রিমিং মানে দিবা স্বপ্ন। কোনো সমস্যা নাই, আমি এমন শুরু করব পড়াশোনা ফাইনাল সেমিস্টারের আগে, তো সব তাকিয়ে থাকবে আমার দিকে। তো ছেঁড়া কাঁথায় নিচে শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা বলে না, ডে ড্রিমিংটা হচ্ছে সেরকম। তো এভাবে অনেক হতাশা কাটানো যায়, যে কোনো সমস্যা নেই, আমি ইনশাআল্লাহ মানে হঠাৎ করে নেমে পড়বো। আইডেন্টিফিকেশন, আইডেন্টিফাইং উইথ আদার পার্সন আর সিচুয়েশন দ্যাট দে কনসিডার রিলিভেন্ট। অনেক সময় মানুষ নিজের অজান্তেই সাবকনসিয়াসলি সে অন্য কোনো ব্যক্তি বা পরিস্থিতির কে এখানে চিহ্নিত করে। যেমন slice of life commercials often portray a stereotypical situation in which an individual experiences a frustration and then overcomes the problem by using the advertised product. আচ্ছা, তার মানে হচ্ছে যে আহ, হতাশা যাচ্ছিল, এরপর হঠাৎ করে সে অমুক কোচিং সেন্টারে ভর্তি হয়ে গেছে, তারপর সেখান থেকে শিখে তারপরে সে আউটসোর্সিং শুরু করেছে, এখন মাসে লাখ লাখ টাকা কামাই করে। এরকম বিজ্ঞাপন দেখেছেন না? জি স্যার। আমি নিজে এরকম বিজ্ঞাপন তৈরি করেছিলাম। আমাদের থার্ড ইয়ারে একটা ছিল, কোর্স ছিল, সেলিং এন্ড সেলস ম্যানেজমেন্ট। তো ম্যাডাম আমাদেরকে দিয়েছিলেন, আহ, আমাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন বিজ্ঞাপন বানাতে হবে। তো সেখানে আমরা 10 জনের একটা গ্রুপ, আমি ছিলাম গ্রুপ লিডার। গ্রুপে একটা তৈরি করলাম, বিজ্ঞাপন তৈরি করলাম। স্ক্রিপ্টটাও আমি লিখেছিলাম যে আহ, এক স্টুডেন্ট ক্লাসে স্যারের পড়া কিচ্ছু বোঝে না, ইংরেজিতে বলে স্যার। পরবর্তীতে স্যার তাকে পরবর্তীতে তার এক বন্ধু বলল যে তুমি যদি স্মার্ট ডিকশনারি, ওই সময় তো স্মার্টফোন ছিল না এরকম আমাদের সময়, তো তুমি যদি ডিকশনারি ইউজ করতে পারো, স্মার্ট ডিকশনারি যেটা শব্দগুলো অটোমেটিক্যালি ডিজিটাল ডিকশনারি যেটা, তো তাহলে তোমার ইংরেজি শব্দ খুব দ্রুত শিখে ফেলতে পারবা, তাহলে তুমি ইংরেজি বুঝবা। তো সেই ছেলে সেটা কিনলো। আমরা ওইটার ব্র্যান্ড নেম দিয়েছিলাম স্মার্ট। তো দেখা গেল এক ছেলে পেছনে বসে ঝিমুচ্ছিল, পরে ওই ডিকশনারিটা নিয়ে সে মল চত্বরে, কার্জন হলে, এখানে সেখানে বসে বসে ব্যাপক স্টাডি করছে। এরপর কিছুদিন পর সে ক্লাসের ফার্স্ট বেঞ্চে বসা, স্যার লেকচার দিচ্ছে, সে মাথা নেড়ে খুব মনোযোগ সহকারে শুনছে, তার পাশে স্মার্ট ডিকশনারিটা শোভা পাচ্ছে। তো এই ছিল আমাদের বিজ্ঞাপন। সেই বিজ্ঞাপন এরকম অসংখ্য বিজ্ঞাপন আছে। তো এরকম কোন মানুষ যখন চিন্তা করে যে আমি যদি এরকম করি, একটা সাইকেল যদি কিনি তাহলে সব ঠিক হয়ে যাবে, একটা ল্যাপটপ যদি কিনি তাহলে আর আমার কোনো সমস্যা থাকবে না, সব ঝামেলা উতরে যাব। আরেকটা হচ্ছে রিপ্রেশন। রিপ্রেশন মানে হচ্ছে কিছুটা নিজেকে কি বলে, নিজের উপর নিজে জুলুম করা আর কি। অ্যারাইজিং ফ্রম ফ্রাস্ট্রেশন বাই রিপ্রেসিং দ্য আনস্যাটিসফাইড নিড। ঠিক আছে, আমার লাগবে না, বালিশ কেনার সামর্থ্য নেই, আচ্ছা আমার বালিশ লাগে না, আমি বালিশ ছাড়াই ঘুমাতে পারি, এরকম একটা বিষয় আর কি। দ্য ফোর্স দ্য নিড আউট অফ দেয়ার কনসিয়াস অ্যাওয়ারনেস, মন থেকে ঝেড়ে ফেলি, আমার এটা লাগে না, আমি এটা লাগবে না। আমি এখান থেকে মানিকনগর পর্যন্ত যাব, এটুকু জায়গা আমি হেঁটেই যেতে পারি, আমার রিক্সায় চড়া লাগে না। রিক্সা চড়ার টাকা নাই, এখন কি করব? তো আমি বুদ্ধি বের করলাম, আমার রিক্সায় চড়া লাগে না। ওকে, জি স্যার। গেল হচ্ছে আমাদের নিডস, নিডস ফুল, সরি আমাদের এটা হলো ডিফেন্স মেকানিজম। frustration and defense ফ্রাস্ট্রেশন কাকে বলে, আর ফ্রাস্ট্রেশন মোকাবেলায় মানুষ যে সমস্ত ডিফেন্স মেকানিজম নিয়ে থাকে,
সেগুলো আমরা একটা একটা করে বললাম। নাম্বার 1 অ্যাগ্রেশন, নাম্বার 2 রেশনালাইজেশন, নাম্বার 3 রিগ্রেশন, নাম্বার 3 উইথড্রল, নাম্বার 4 প্রজেকশন, নাম্বার 5 ডে ড্রিমিং, নাম্বার 6 আইডেন্টিফিকেশন এবং নাম্বার 7 রিপ্রেশন। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন অন এনি পয়েন্ট? No, sir. No, sir. আচ্ছা, আমরা পরের পয়েন্টে চলে যাচ্ছি। দেখেন এই ছবিতে কি বলে বলেন তো? ওই দুইজন পরিপাটি আর বাচ্চাটা একদম করে খেয়ে ফেলছে, তাই ওরটা হাই কেটে দিতে হাই, পিকচারটা এই জন্য একটু লাগতেছে। দেখি অন্য কেউ। স্যার ড্রেডিং এর একটা উদাহরণ এই যেটা বুঝাচ্ছে। হ্যাঁ, কি ধরনের বলেন তো? স্যার লোকটা হয়তো ওনার ক্রাশের সাথে ডেটে গেছে বা লাঞ্চে গেছে এরকম কিছু একটা। আপনার কথাটা অস্পষ্ট আসতেছে। স্যার লোকটা বা ওই যে যে মহিলাটা আছে উনি হ্যাঁ হ্যাঁ, মানে ক্রাশের সাথে বা ওনার পছন্দের মানুষের সাথে লাঞ্চে গিয়েছে বা হুম, ডিনারে গিয়েছে এরকম কিছু একটা। জান্নাতুল ফেরদৌস অভিজ্ঞ মানুষ। বাচ্চাটা ভাবতেছে যদি বড় হয়ে আমি এরকম করতে পারতাম। জান্নাতুল ফেরদৌস আসলে কি তাই? বাচ্চা এত কিছু ভাবতে পারে? না, তাও তো ঠিক। স্যার নিচে তো ওই যে ডেড্রিমের একটা অ্যাপিল দেখাচ্ছে এই কারণে আর কি বললাম। আসলে ঘটনা হচ্ছে যে এরা দুজন কথা বলতেছে আর স্বপ্নে দেখতেছে আমাদের একটা বাচ্চা হবে, সে এরকম বসে খাবার দাবার খাবে, নষ্ট করবে, এই, ঠিক ও আছে? এই আচ্ছা। হচ্ছে ডে ড্রিমিং। বিয়ে শাদীর খবর নেই, তারা এখন বসে স্বপ্ন দেখতেছে, এই আর কি। ঠিক আছে, আমরা পরেরটায় চলে যাচ্ছি। এটা হলো সিস্টেমস অফ নিডস। তো নিডের ক্ষেত্রে আমরা বেশ কয়েকটা থিওরি আছে বাজারে, সেই থিওরি গুলো একটু আলোচনা করছি। যেমন মুরিয়াজ কি মুরাইজ লিস্ট অফ ফিজিও সাইকোজেনিক নিড, এটা একজনের একটা থিওরি। তিনি সাইকোজেনিক অর্থাৎ কিছুটা মনস্তাত্ত্বিক একটা নিডের সংজ্ঞা এখানে দিয়েছেন বা একটা এক্সাম্পল দিয়েছেন। তো সাইকোজেনিক নিড হচ্ছে, তিনি বলেছেন যে এখানে নিড, ইলাস্ট্রেটিভ ক্যারেক্টারিস্টিক্স আর প্রমোশনাল অ্যাপ্লিকেশন। আমরা এই আলোচনাটা একটু পরে করি এক সময়। আমরা অন্য আরেকজনেরটায় যাই, মাসলোস হায়ারার্কি অফ নিডস। এটা নিশ্চয়ই আপনারা পড়েছেন অলরেডি। মাসলোস হায়ারার্কি অফ নিডস, বলতে পারেন কি এটা? নাম শোনেন না এমন কি আছেন দেখি? এনিওয়ান? যে একজন ইসলামিক স্কলার একটা থিওরি দিয়েছেন। থিওরিটা হচ্ছে যে নিড, সরি, মাসলাহা, মাসলাহা থিওরি। মাসলাহায় তিনি বলেছেন যে মানুষের প্রয়োজনটা তিনটা স্তর পার করবে। প্রথম হচ্ছে জরুরিয়াত, জরুরি জিনিসগুলো, বেঁচে থাকার জন্য যেটা প্রয়োজন, এটা যদি পূরণ হয়ে যায় তারপরে সে পরের দিকে নজর দিবে বা দেওয়া উচিত। সেটা হচ্ছে হাজিয়াত। হাজিয়াত মানে হচ্ছে সাধারণ প্রয়োজন, যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি কনভেনিয়েন্স, অর্থাৎ তার কাজগুলোকে সহজ করবে। আর শেষ হচ্ছে তাহসানিয়াত। তাহসানিয়াত মানে হচ্ছে রিফাইনমেন্ট, অর্থাৎ এরপরে সূক্ষ্ম সূক্ষ্ম যে বিষয়গুলো, সুন্দর, রুচিশীলতা, এই বিষয়গুলো। যেমন একটা হাদিসে আমরা গল্প মানে আহ ছন্দ আকারে পড়েছিলাম, জোটে যদি মোটে একটি পয়সা খাদ্য কিনিও ক্ষুধার লাগি, জোটে যদি দুইটি পয়সা একটি দিয়ে ফুল কিনিও হে অনুরাগী। শুনেছেন এই কবিতা? জি স্যার।
তো ফুল, সুগন্ধি এই বিষয়গুলো আপনি সংগ্রহ করবেন, কোনো সমস্যা নেই, বাট অবশ্যই এই দুটো পূরণ করার পরে। এবং নট অনলি ফর ইয়োর সেলফ, শুধু আপনার জন্য না, আপনার আত্মীয়, আপনার পাড়া প্রতিবেশী, তাদেরও বেসিক নিডস তথা জরুরিয়াত পূরণ হচ্ছে কিনা এটা আপনি কনফার্ম করার পরেই আপনার উচিত আপনার হাজিয়াত পূরণ করা। আপনার প্রতিবেশী না খেয়ে, আপনার আত্মীয় না খেয়ে, আর আপনি এখানে তাহসানিয়াত পূরণ করছেন, এটা ইসলাম অনুমোদন করে না। আল্লাহ তাআলা এর জন্য শাস্তি, রাসূল এর জন্য খুব কড়া মানে নিন্দা করেছেন। যে যার প্রতিবেশী না খেয়ে রইলো আর সে পেট পুরে খেলো, সে ইমানদার না, সে আমার দলভুক্তই না। তো এটা হচ্ছে রিয়াল নিডের থিওরি হওয়া উচিত। তাহসানিয়াত শব্দটা এসেছে হাসিনা থেকে। হাসিনা শব্দের অর্থ সুন্দরী। তো হুসনুন এটা হচ্ছে মানে সুন্দর। তাহসানিয়াত হচ্ছে সৌন্দর্য, সৌন্দর্য সামগ্রী। এটা হচ্ছে সবার শেষে থাকবে। ঘর সাজাবে, তারপরে ব্যক্তি নিজেকে সাজাবে, উঠোন সাজাবে, এগুলো হচ্ছে সবার শেষে। তো মাস্টার থিওরিটা আর নতুন করে আমরা পড়লাম না, এগুলো আপনাদের জানা আছে। এরপরে বলা হচ্ছে ট্রায়ো অফ নিডস। ট্রায়ো মানে হলো তিন ত্রিমাত্রিক একটা বিষয়, অর্থাৎ একটা নিডের তিনটা সাইড এখানে শো করছে। নম্বর ওয়ান হচ্ছে পাওয়ার নিড, নম্বর টু হচ্ছে অ্যাফিলিয়েশন নিড, নম্বর থ্রি হচ্ছে অ্যাচিভমেন্ট নিড। এটা হলো কিছুটা আপনার সাইকোলজিক্যাল। পাওয়ার নিড, মানুষ ক্ষমতা চায়, তার টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু সে পদ চায়, সে পদের জন্য সে মারামারি করতেও তার বাধে না। তার একটা সামাজিক পদ দরকার যেখানে সে একটু অন্যদেরকে ই করতে পারবে, আহ মানে শাসন করতে পারবে বা অন্যদের উপরে ছড়ি ঘোরাতে পারবে, এটা মানুষ পছন্দ করে। নেক্সট হচ্ছে অ্যাফিলিয়েশন নিড। অ্যাফিলিয়েশন শব্দের অর্থ হচ্ছে সম্পৃক্ততা। সে অমুক ক্লাবের সদস্য, তমুক ইসের আজীবন মেম্বারশিপ আছে তার, এই সমস্ত মানে কিছুর সাথে জড়ানো, এটা মানুষের একটা সাইকোলজিক্যাল চাহিদা। আর অ্যাচিভমেন্ট, কিছু অর্জন করা। দেখবেন বড় বড় যারা মানুষ, আমরা যাদেরকে বড় বলি, এদের ঘরে গেলে দেখবেন যে কবে কোথায় ক্রেস্ট পেয়েছিল, কোন মেডেল পেয়েছিল, সেগুলো ঝুলানো থাকে। এই যে সে অমুক কিছু অর্জন করেছিল, বায়োডাটায় বিস্তারিত লেখা থাকে তার সিভিতে। সে কয়টা দেশ ভ্রমণ করেছে, কয়টা দেশে সেমিনার প্রবন্ধ উপস্থাপন করেছে। মারা গেলেও আসে, তিনি মোট 17টি দেশ ভ্রমণ করেছিলেন, তাই না? এগুলো মানুষের একটা স্বভাবজাত চাহিদা। আচ্ছা, মাসলোর বক্তব্য হচ্ছে মানুষ মানে এটাকে হায়ারার্কি অফ নিড বলে। হায়ারার্কি মানে হচ্ছে সোপান, এবং সেটা পিরামিডের মতো আস্তে আস্তে উপরের দিকে সরু হতে থাকে, সবাই সর্বোচ্চ লেভেল পর্যন্ত পৌঁছায় না। তো প্রথমটা হচ্ছে ফিজিওলজিক্যাল নিড, মানুষের যে দৈহিক প্রয়োজনগুলো, মানুষ এটার জন্যই সব মানে সবার আগে এটা পূরণ করতে চায়। যখন তার ক্ষুধা থাকে পেটে, তখন তার আসলে আর কোনো দিকে তাকানোর সময় থাকে না। তখন তার রুচি, পার্সোনালিটি, তারপরে সামাজিকতা, এই লজ্জা, শরম, এগুলোর মানে পরে আগে হচ্ছে আমাকে পেট ভরতে হবে। তো ফিজিওলজিক্যাল নিডের তালিকা এখানে দেওয়া আছে: ফুড, ওয়াটার, এয়ার, শেল্টার, সেক্স, এটসেট্রা। তো এগুলো হচ্ছে ফিজিওলজিক্যাল নিড, মানুষ এগুলো পূরণ করতে চায় প্রথমে। দেন সেফটি এন্ড সিকিউরিটি নিডস হচ্ছে যখন মানুষের এই ফিজিওলজিক্যাল নিড পূরণ হয়ে যায়, তারপরে সে একটা আশ্রয় খোঁজে, প্রোটেকশন, সিকিউরিটি। অর্ডার, অর্ডার বলতে এখানে শৃঙ্খলা, একটা সুশৃঙ্খল জায়গা, যে একটু হাতে টাকা হলে সে আর ওই বস্তিতে থাকে না, ওখান থেকে সরে আসে একটু আহ শৃঙ্খলাপূর্ণ জায়গায়। স্টাবিলিটি, স্থিরতা, এটা মানুষের তখন একটা চাহিদা হয় যে এরকম মানে ঘুরে বেড়ানো লাইফ, এরকম লাইফ না, একটু স্থিরতা দরকার। সেজন্য সে অর্থ খরচ করতে রাজি থাকে। যখন এটাও পূরণ হয়ে যায়, তখন মানুষ পরবর্তীটায় খোঁজে, সেটা হলো সোশ্যাল নিডস, অ্যাফেকশন। মানুষ তার সাথে একটা বন্ধুত্ব হবে, তো একজন আর একজন তাকে পছন্দ করবে, এই জাতীয় বিষয়গুলো সে চায়। ফ্রেন্ডশিপ, তার একটা সার্কেল থাকবে। বিলঙ্গিং, বিলঙ্গিং মানে হচ্ছে তার অধীন, সে কারো অধীন, এই যে একটা বন্ডিংসটা সে প্রত্যাশা করে। তো এই নিডটাও যদি তার মানে ফুলফিল হয়, তখন তার ইগো নিডস কাজ করে। তার যে একটা আহ মানে মর্যাদা বোধ আছে, এটা যেমন প্রেস্টিজ, স্ট্যাটাস, সেলফ এস্টিম,
আর যখন এটাও পূরণ হয়ে যায় তখন হলো সেলফ অ্যাকচুয়ালাইজেশন। এটা হলো চাওয়ার সর্বোচ্চ স্তর। মানে আমার সেলফ ফুলফিলমেন্ট, সবকিছু পূর্ণতার সবকিছু পেয়েছি, টাকাও আছে, সম্পদও আছে, তারপরে হলো আমার পাওয়ারও আছে, সবকিছু আছে। সেলফ অ্যাকচুয়ালাইজেশন এটা দেখেন পিরামিডের মাথায়। এই পর্যন্ত যাওয়ার আগে বহু মানুষ জীবন হারিয়ে ফেলে। কেউ হচ্ছে এই পর্যন্ত এসেই যায়, কেউ সোশ্যাল নিড পর্যন্ত পেয়ে তার লাইফ শেষ হয়ে যায়, কেউ ইগো নিড পর্যন্ত পৌঁছায়। খুব কম লোকই সেলফ অ্যাকচুয়ালাইজেশন পর্যন্ত পৌঁছায়। এবং মজার বিষয় হচ্ছে যে লোক সেলফ অ্যাকচুয়ালাইজেশন পর্যন্ত পৌঁছায় তার ভেতরে দেখবেন অসংখ্য হাহাকার আছে, সে অনেক কিছু পায় না জীবনে। জি স্যার। তো এটাই হচ্ছে মাসলোর দৃষ্টিতে মানুষ এরকম শুধু দৌড়াতেই থাকে। আপনি কি করবেন? আপনি খুঁজে দেখবেন এই লোকটার মধ্যে কিসের অভাব আছে, উনি এখন কোন লেভেলে আছে। উনি যদি ফিজিওলজিক্যাল অবস্থানে থাকে তাহলে ওনাকে আপনি এই সেফটি এন্ড সিকিউরিটির মূলা ঝুলান। যদি এই লেভেলটা পার করে থাকে তাহলে সোশ্যাল নিডের অর্জনের জন্য তার সামনে একটা হাজির করেন যে এটা করলে আপনি সোশ্যাল নিড ফিল আপ হবে। আর মাত্র 2 লাখ টাকা খরচ করলেই আমাদের এই জিনিসটা কিনলেই হয়ে যাবে। পূর্বাচলে একটা ফ্ল্যাট কিনলেই আপনি ঢাকা শহরে একটা মর্যাদাপূর্ণ আসনে থাকতে পারবেন। তারপরে ইগো নিডস এবং সেলফ অ্যাকচুয়ালাইজেশন। ঈদের সময় যদি আপনি ইন্ডিয়াতে বা সিঙ্গাপুরে না যেতে পারেন, আপনি আসলে জীবনে কি করলেন? এই ঢাকার নিউ মার্কেটে ধাক্কাধাক্কি করে বাজার করার এ তো সবাই করে ঢাকা শহরে। আপনার বৈশিষ্ট্য কোথায়? এরকম কোম্পানিগুলো চিন্তা করতে থাকে। আমরা বলছি আমরা এরকম সমাজ চাই না যেখানে মানুষ শুধু ভোগের পেছনেই ছুটবে। আমরা চাই মানুষ সেলফ মানে জরুরিয়াত, হাজিয়াত এবং তাহসানিয়াত এভাবে ধাপে ধাপে আগাবে এবং সমাজের তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে নিয়েই আগাবে। জি, আর কোনো প্রশ্ন? নো স্যার। স্যার নিড অ্যারাউজালটা কি আমরা পড়বো না? নিড অ্যারাউজালটা আসলে বিশেষ কোনো মানে বিস্তারিত আলোচনা নাই আর কি। জাস্ট মানুষের মধ্যে নিড জেগে ওঠে সেই কথাটাই একটু ব্যাখ্যা করা হয়েছে। ওকে।